এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 1। আমরা লাইন ভিত্তিক ডিসকাশনটা করছিলাম। আমাদের ভালো রেজাল্ট করার জন্য আমি বারবার বলি, লাইন ভিত্তিক ডিসকাশন জানাটা, শোনাটা, পড়াটা খুব ইম্পর্টেন্ট। স্কিপ না করে ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু যে কোনো প্রশ্ন ভেতর থেকে এলে করতে পারবে। আমি যেভাবে পড়াচ্ছি, পড়াটা যদি ফলো করো অবশ্যই হিস্ট্রিতে ভালো নম্বর অ্যাচিভ করতে পারবে। তো পড়াটাকে ভালো করে বুঝতে হবে, হিস্ট্রির সাবজেক্টটাকে ভালোবেসে ফেলবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও। যা যা আমি পড়িয়েছি সমস্ত কিছু প্লেলিস্টে আছে, ডেসক্রিপশন বক্স ওপেন করে প্লেলিস্ট থেকে দেখে নিও তোমরা। ওকে, বাংলার অলরেডি আমি বোমযাত্রীর ডায়েরিটা খানিকটা পড়িয়ে দিয়েছি লাইন ভিত্তিক, সেটাও দেখে নিও। প্রশ্ন উত্তর করিয়েছি, দেখে নিও তোমরা। এছাড়াও বাংলা সাহিত্যের বইটার অনেকগুলো চ্যাপ্টার্স আমি করিয়ে দিয়েছি, কবিতা, গল্প এবং প্রশ্ন উত্তরও করিয়ে দিয়েছি, সেগুলোও দেখে নিও। ঠিক আছে, শুরু করা যাক। দেখো আমাদের কি বলছে। আগের দিন আমরা পড়ে নিয়েছিলাম হচ্ছে এতটা পর্যন্ত, তোমাদের এই ডিসকাশন পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায় আমাদের। এবার আমরা একটু টুকরো কথাটা আছে, টুকরো কথাটা তোমরা পড়ে নেবে। আমি একটু জাস্ট বলে দিচ্ছি টুকরো কথাটায় কি আছে। বুর্জোয়াসি আছে। বুর্জোয়াসি কিছুই না, বুর্জোয়াদের কথাই বলা হয়েছে। বুর্জোয়া বা বুর্জোয়াসি এটা বলা হয়। এটার অর্থ হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। ওকে, মেসাস বলেছিল যে এই যে শ্রেণীটা যেটা আছে সেটা গ্রামের, এরা কি ছিল না, কিছু কৃষক ছিল যারা শহরে গিয়ে কলকারখানায় কারিগর, তারপরে শ্রমিক, শিল্প দ্রব্য নির্মাতা, এগুলো কাজ করে তারা অনেক বড়লোক হয়ে গিয়েছিল বা বিত্তশালী হয়ে গেছিল। এরাই কিন্তু বুর্জোয়া নামে বেসিক্যালি পরিচিত ছিল। এই যে বুর্জোয়া ছিল, এরা তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল। কি কি শ্রেণী না, উচ্চ বুর্জোয়া শ্রেণী, অর্থাৎ উচ্চ আমরা বলতে পারি বুর্জোয়া, আর দ্বিতীয় হচ্ছে নিম্ন বুর্জোয়া, আর তৃতীয় হচ্ছে তোমার মধ্য বুর্জোয়া। ঠিক আছে, তাহলে উচ্চ, মধ্য আর নিম্ন বুর্জোয়া বলা হতো বুর্জোয়া যাকে বলা হয়। উচ্চ বুর্জোয়া কাদের বলা হয়, যারা ধনবান, এই শ্রেণীর মধ্যে যারা ধনবান ছিল তাদেরকে বলা হয় তারা পুঁজিপতি বা ব্যাংকার বা ঠিকাদার। ঠিক আছে, বড় বড় ব্যবসায়ী, এরা ছিল উচ্চ বর্জোয়া। আর মধ্য বর্জোয়া কাদের ছিল, মধ্য বর্জোয়া বেসিক্যালি যারা ছিল বুদ্ধিমান, যারা বলতে পারি আমরা বেশ বিভিন্ন বড় বড় পেশায় কাজ করতো, লাইক দ্যাট, যারা অধ্যাপক, ডাক্তার, তারপরে শিক্ষক, এরা ছিল। এবং যারা বেসিক্যালি শিক্ষিত বুদ্ধিমান ছিল। ঠিক আছে, এরা কারা ছিল, এরা ছিল মধ্য বুর্জোয়ার মধ্যে ছিল। ওকে, এটা দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় স্তরে ছিল এই মধ্য বুর্জোয়া, বা যেটাকে আমরা পেটি বুর্জোয়াও বলে থাকি। ওকে, কেন অনেক সময় মধ্য বুর্জোয়া হাইলাইট না করে পেটি বুর্জোয়া বললে তখন ভুলে যেও না বা গন্ডগোল করে ফেলো না। আরেকটা হচ্ছে নিম্ন বুর্জোয়া। নিম্ন বুর্জোয়া কাদেরকে বলা হয়, যারা হচ্ছে যেসব বুর্জোয়া হচ্ছে থার্ড অর্থাৎ তৃতীয় স্তরে পড়তো, যেমন ধরো শ্রমিক, ছোট ছোট ব্যবসাদার, দোকানদার, এরা কিন্তু তৃতীয় স্তরে পড়তো। তো এরা ছিল নিম্ন বুর্জোয়া। বোঝা গেল? তো এরপরে এটা আছে, এই আমি আগের দিন ডিসকাশন করেই দিয়েছিলাম, সেই পার্টটাই এর মধ্যে রয়েছে যে রোজ মজুর, মালি, তারপরে কমিশন এজেন্ট। ওকে, এই সব জিনিসটা রয়েছে। এটা তোমার স্টেট মানে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরে কারা রয়েছে এটাই ডিসকাশন আছে। এটা আমি অলরেডি পড়িয়েছি। এরপরে টুকরো কথা আরেকটা রয়েছে, শাকুলত যেটা বলা হয়। এই যে এটাও একটু পড়বে, এটাও আমি একটু বলে দিচ্ছি শাকুলত কি। আমি আগের দিনে একটু হাইলাইট করেছিলাম, আজকেও একটু বলে দিচ্ছি। দেখো শাকুলতটা কি ছিল না, ফরাসি সমাজে যেটা যারা শহরের খেটে খাওয়া সাধারণ মানুষ ছিল তাদেরকেই শাকুলত বলা হতো বেসিক্যালি। ওকে, এরা কারা ছিল না, কুলি, তারপরে ধরো মালি, দিনমজুর, এরা পড়তো। ঠিক আছে, চাকর। ওকে, এরা পড়তো এই শ্রেণীর মতো। ফরাসি বিপ্লবে এই যে শাকুলত যারা ছিল তাদের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবার 1789 খ্রিস্টাব্দে প্যারিস শহরে, ওকে, অধিকাংশ মানুষই আমরা বলতে পারি ছিল কি না শাকুলত শ্রেণীর। এই যে শাকুলত যে শ্রেণীটা ছিল, এরা কি না, এদের আমরা বলতে পারি এদের মধ্যে অনেকেই কি ছিল, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতো, আবার নানাভাবে গন্ডগোলও করতো। ওকে, এদের বেসিক্যালি এটা বৈশিষ্ট্য কিছু আমি বলছি। এরা কি করতো না,
খুব খেটে খেত, যাকে বলতে পারি আমরা, মানে অনেক পরিশ্রম করে কেউ কেউ কাজ করতো, ঠিক আছে, মানে পেট চালাতো আমরা বলতে পারি, পরিশ্রম করতো তার জন্য। আবার কিন্তু অনেকে এমনও ছিল যারা কাজ করতো না, ভিক্ষাবৃত্তি করতো, ভিক্ষা করেও কিন্তু দিন চালাতো, ঠিক আছে। শহরের ধনী মানুষরা কিন্তু এদের যথেষ্ট পরিমাণে ঘৃণার চোখে দেখতো বা ঘৃণা করতো। ওকে, তো এই হচ্ছে তাদের বেসিক বৈশিষ্ট্য আমরা বলতে পারি। আর তোমাদের নেক্সট পড়াতে আমরা যাব। কি বলেছে দেখো, বলছে দৈব রাজতন্ত্রের ধারণ। আগে এটা একটু পড়ে দিই, দেন বুঝিয়ে দিচ্ছি কি বলছে দেখো। মধ্যযুগে খ্রিস্টীয় ধর্মগুরু পোপ খ্রিস্টীয় দেশগুলির ওপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠায় উদ্যোগী হন। পোপের এই উদ্যোগে বিরোধিতার লক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশের রাজারা স্বর্গীয় অধিকার তত্ত্ব প্রচার করে। আমি বুঝিয়ে দেবো, এটা আগে একটু শুনে নাও ভালো করে। এই তত্ত্ব মধ্যযুগের এই তত্ত্ব তো লিখলাম, হ্যাঁ, এই তত্ত্ব মধ্যযুগের শেষ থেকে 18 শতক পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশের রাজনৈতিক আদর্শকে প্রভাবিত করেছিল। ফ্রান্সের রাজারা দৈব রাজতন্ত্রের ধারণায় বিশ্বাসী ছিলেন। তারা স্বর্গীয় অধিকার নীতি মেনে শাসন কাজ পরিচালনা করতেন। রাজা বলতেন যে তার নিজের কাজের জন্য তিনি শুধুমাত্র ঈশ্বরের কাছে দায়ী। ঐতিহাসিকদের ধারণায় ফরাসি রাজতন্ত্র ঐশ্বরিক অধিকার বলে প্রতিষ্ঠিত ছিল। ফরাসি রাজারা নিজেদেরকে দেবতার প্রতিনিধি বলে মনে করতেন। ঈশ্বরের প্রতিনিধি হিসাবে রাজা তার সমস্ত শিলমোহর আঁকা চিঠিপত্রগুলি নিজেকে ঈশ্বরের কৃপায় ফ্রান্স ও নাভারের রাজা বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, কি বলে উল্লেখ করেছেন? ঈশ্বরের কৃপায় ফ্রান্স ও নাভারের রাজা বলে উল্লেখ করেছেন। রাজার অভিষেকের মধ্যে দিয়ে ঐশ্বরিক মহিমা প্রচারিত হতো। চতুর্থ হেনরির আমলে লোয়াজো রাজাকে একসঙ্গে প্রজাদের অধিকারিক ও ঈশ্বরের লেফটেন্যান্ট বলে উল্লেখ করা হয়েছে। দেখো আমরা এখানটা কি বললাম না, দেখো আমরা জানতে কি পারছি যে রাজতন্ত্রের রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন, ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করতেন এবং নিজেরা ইচ্ছা অনুসারে আমরা বলতে পারি যে সীমাহীন একদম স্বৈরতন্ত্রের, ওকে, তো সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন, তাকেই কি বলা হয় না দৈব রাজতন্ত্র বলা হয়। তো যদি আমাকে বলে যে দৈব রাজতন্ত্র কাকে বলা হয়, তখন আমরা এটা বলতে পারবো। ওকে, এবার দেখো আমরা একটা কথা জানি যে ফ্রান্সের যে পূর্ব রাজতন্ত্র দৈব রাজতন্ত্র বলা হয়েছে, তার পিছনে অনেকগুলো রিজন ছিল। আমরা সবার প্রথমে বলতে পারি যে ফ্রান্সের রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় তারা কিন্তু বিশ্বাসী ছিল, যে ঈশ্বরের প্রদত্ত ক্ষমতায় তারা বিশ্বাসী। ফরাসি প্রশাসনে জনগণের মতামতের কিন্তু কখনোই তারা মূল্য দেয়নি, মানে জনগণ যে কথা বলতো সেটা তাদের কাছে ভ্যালুলেস ছিল, ওকে, মূল্য দেয়নি। রাজা তার কাজের জন্য তিনি নিজেকে দেবতা মনে করতেন, তার কাজের জন্য তিনি কারো কাছে জবাবদায়ী বলে তিনি মনে করতেন না। তিনি বলতেন তিনি তার কাজের জন্য কারো কাছে জবাব দিতে বাধ্য নন। ওকে, এবার ফ্রান্সের রাজারা নিজের ইচ্ছা অনুসারী স্বৈরাচারের মাধ্যমে দেশ শাসন কিন্তু করে চলতো বা দেশ শাসন করতো। ওকে, তারা ছিলেন দেশের একদম সর্বোচ্চ শাসক বিচারক আমরা বলতে পারি। তারা আইনের ঊর্ধ্বে নিজেদের মনে করতে, তারাই বলতো, রাজাদের ইচ্ছাই ছিল আইন, তাদের কাছে এটা ধারণা ছিল। ওকে, এবং সীমাহীন ক্ষমতায় অধিকারী যে সম্রাট সে কে না চতুর্দশ লুই বলেছিলেন যে আমি রাষ্ট্র, আমরা জানি এটা পড়েছি আমরা, যে এতটাই সীমাহীন ক্ষমতা তাদের কাছে ছিল, সে বলেছিল চতুর্দশ লুই যে আমি কি না আমি রাষ্ট্র, তাই তো। এবার দেখো যে আমরা বলতে পারি যে ষোড়শ লুই যখন বলতেন কি আমি যা ইচ্ছা তাই করি তাই আইন, মানে আমি যেটা ইচ্ছা সেটাই করব আর সেটাই কিন্তু আইন। প্রচণ্ড দাম্ভিক ছিলেন আমরা বলতে পারি ষোড়শ লুই। তো ষোড়শ লুই কি বলতেন না আমি যা ইচ্ছা করি তাই আইন। ওকে, তো এটা ষোড়শ লুই বলেছিলেন। তিনি অত্যন্ত অহংকারী, অত্যন্ত দাম্ভিক একজন সম্রাট ছিলেন। ওকে,
এবার ফরাসি সাম্রাজ্য বা ফরাসি সম্রাট দেব মানে দৈব ক্ষমতার দাবি করলেও বাস্তবে তার ক্ষমতা ছিল কিন্তু বেশি সীমিত বা অল্প, আমরা বলতে পারি। কি বললাম? ফরাসি সম্রাট যে দৈব ক্ষমতা, আমি বললাম না দৈব রাজতন্ত্র, দৈব ক্ষমতা দাবি করলেও তাদের বাস্তবে তার ক্ষমতা ছিল কিন্তু সীমিত। কারণ কি? কারণ হিসেবে আমরা বলতে পারি যে রাজকীয় ক্ষমতার উপর ফ্রান্সের 13টি প্রাদেশিক সভা বা পার্লামেন্টের সীমাহীন প্রভাব কিন্তু ছিল। ওকে, রাজা কোনো আদেশ যদি জারি করেন, সেই আদেশকে প্রাদেশিক সভায় অনুমোদন আগে পেতে হবে, তবেই কিন্তু হবে সেটা। তো সেই জন্য সে প্রাদেশিক সভা বা পার্লামেন্টের অধিকারটা কিন্তু ছিলই। তো অনুমোদন না পেলে তা কিন্তু প্রদেশে কোনো মতেই রাজা কার্যকারী করতে পারে না। তো যতই তারা বলুক যে সম্রাটের দৈব ক্ষমতা রয়েছে, সম্রাটের কথাই শেষ কথা, কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে কি করতে হতো? যে পার্লামেন্টের সীমাহীন প্রভাব কিন্তু সেখানে ছিল। এই যে কথাগুলো, এটা কিন্তু কার না, বিরুদ্ধ মত, অনেকে বিরুদ্ধ মত প্রকাশ করে না, সেটা আমরা বলতে পারি। ওকে, প্রকাশ করেছে যে এই ব্যাপারটাকে তারা মেনে নেয়নি, অনেকেই এই বিষয়ে বিরুদ্ধ মত প্রকাশ করেছে। এবার প্রাদেশিক সভার সদস্য, যাজক, অভিজাতরা বিরোধিতা করলে রাজা কিছুই করতে পারতেন না। ওকে, ধরো রাজা কোনো ক্ষমতা বলতে চাইছে কালকের থেকে দেশে এই করটা চালু হবে, রাজা বলল, কিন্তু সেখানে যাজক বা অভিজাতরা বিরোধিতা করলো, না এটা হতে পারে না, এইটা ঠিক হবে না, এটা এইভাবে করতে হবে, তখন কিন্তু রাজা সেই জিনিসটা কখনোই চালু করতে পারবে না। ওকে, সেক্ষেত্রে রাজকীয় আইন কার্যকর করা যেতে পারে না। ওকে, তো এটা মাথায় রাখতে হবে আমাদের। ঠিক আছে, ঐতিহাসিক ডেভিড থমসন বলেছিলেন যে ফরাসি রাজতন্ত্র ছিল আসলে কি না, সামন্ত রাজতন্ত্র। ওকে, এটা কিন্তু ডেভিড থম সবসময় বলে গিয়েছেন। তো এইটা আমরা বলতে পারি বিরুদ্ধ মত। যেমন আমাদের যদি বলে যে ফরাসি রাজতন্ত্র কি দৈব রাজতন্ত্র ছিল, তো তখন কিন্তু আমরা যে কথাগুলো আমি বললাম সেটা কিন্তু তখন বলতে হবে যে ফরাসি রাজতন্ত্র দৈব রাজতন্ত্র, রাজা সেটা মনে করতো, সে তাকে ঈশ্বরের উপরে রাখতো বা ঈশ্বর বলে ভাবতো, সে মনে করতো আমি যেটা মনে করি সেটাই ঠিক। সেখানে আমরা এক্সাম্পল দিতে পারি যে চতুর্দশ লুইয়ের কথা, যে তিনি বলতেন আমি রাষ্ট্র। সেখানে আমরা ষোড়শ লুইয়ের এক্সাম্পল দিতে পারি যে আমি যা ইচ্ছা করি তাই আইন। ঠিক আছে, তিনি দাম্ভিক ছিলেন কিন্তু নিজের ইচ্ছা অনুসারে তারা দেশ শাসন করতেন, এই কথাটা আমরা লিখবো। আবার সঙ্গে আমরা বিরুদ্ধ মত যেটা ছিল, অর্থাৎ যে কিছু কথা প্রচলিত থাকে না, সেটাই বিরুদ্ধ মত যেটা ছিল সেটাও আমরা দেব, যে ফরাসি সাম্রাজ্যে দৈব ক্ষমতা তিনি অধিকারী দাবি করলেও বাস্তবে তার ক্ষমতা কিন্তু বিরুদ্ধ মতে এটাই প্রচলিত ছিল, বাস্তবে তার ক্ষমতা ছিল সীমাহীন, অর্থাৎ প্রাদেশিক সভা যেটা ডিসাইড করবে সেটাই কিন্তু অনুমোদিত হতো। প্রাদেশিক সভার অনুমোদন ছাড়া কোনো কাজই রাজার কার্যকর হতো না। ওকে, যদি অভিজাতরা বা যাজকরা যদি বিরোধিতা করতো, রাজা সেই কাজকে করতে পারতো না বা রাজা সেই আইনকে জারি করতে পারতো না। ওকে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। ওকে, নেক্সট আমাদের বলেছে দার্শনিকদের সমালোচনায় বিভিন্ন ধারা। বলছে অষ্টাদশ শতকে ফ্রান্সে একজন দার্শনিকের আবির্ভাব হয়। মানে আমরা কয়েকজন দার্শনিকের নাম পাচ্ছি। যদি আমাকে বলে কয়েকজন দার্শনিকের নাম লেখার জন্য, বা যদি আমাকে প্রশ্ন করে যে ফরাসি বিপ্লবের সঙ্গে যুক্ত কয়েকজন দার্শনিকের নাম, তাহলে আমরা কি বলতে পারি না, মন্টেস্কু বলতে পারি, আমরা রুশো বলতে পারি, আমরা ভলতেয়ার বলতে পারি, আমরা ডেনিস দিয়েরও বলতে পারি, বা আমরা দ্য অ্যালেনবার্ট বলতে পারি। ওকে, এই নামগুলো বললাম, এগুলো একটু মনে রেখো। ঠিক আছে, নেক্সট কি বলেছে, এরা ছাড়াও ফ্রান্সের দুজন দার্শনিক গোষ্ঠী বিশ্বকোষ ও ফিজিওফ্ল্যাট এর সদস্যরাও ফরাসি স্বৈরাচার ও অর্থনৈতিক কি লেখা আছে দেখি একটু, অর্থনৈতিক নীতির বিরুদ্ধে, আই থিঙ্ক বিরুদ্ধে কি হয়েছিল না, সরব হয়। তার অর্থনৈতিক ক্ষেত্রে বেসরকারি মূলধন বিনিয়োগের পক্ষে মত দেন। ওকে, এখানে আমরা পড়বো, দেখো এখানে কিছু রয়েছে ফরাসি স্বৈরাচারের বিরোধিতা। এখানে কিছু দার্শনিক আছেন যারা নিজেদের কিছু গ্রন্থ আছে এবং সেই গ্রন্থের কিছু বলেছিলেন। যেমন ধরো দার্শনিকদের মধ্যে প্রায় সকলেই ফরাসি স্বৈরাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং তারা আইনজীবী। এর মধ্যে মন্টেস্কু ছিলেন ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। ঠিক আছে, এখানে তিনি
ফরাসি রাষ্ট্রের স্বৈরাচারের বিরুদ্ধে সরব হন। এখানে স্বৈরাচারের বিরুদ্ধে কিছু যে দার্শনিক ছিল যারা সরব হয়েছিল এবং তাদের কিছু গ্রন্থও ছিল, এগুলো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটার মধ্যে। এই জায়গাটা একটু ভালো করে পড়বে, আমি একটু জাস্ট বলে দিচ্ছি এই জায়গাগুলো খুব ভালো করে একটু পড়বে যে সরব হয়েছিলেন কে কে, এগুলো পরীক্ষায় আসে। যেমন ধরো আমি একটু বলে দিচ্ছি, শুনে নাও। মন্তেস্কু ছিলেন, মন্তেস্কু এবং তার লেখা গ্রন্থও ছিল। ওকে, তো মন্তেস্কু আমার যদি প্রশ্ন করে যে মন্তেস্কু কে ছিলেন, তো আমরা কি বলতে পারি না মন্তেস্কু একজন ফরাসি দার্শনিক ছিলেন। তিনি ছিলেন কি না তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন এবং রাজার যে ঐশ্বরিক ক্ষমতার ধারণ মানে ঐশ্বরিক যে ক্ষমতা আছে এই যে ধারণা, সেই ধারণার তিনি বিরোধিতা করেন বা বিরোধী ছিলেন। ঠিক আছে, ফরাসি বিপ্লবের আগে তার মতবাদ ফরাসিদের যথেষ্টভাবে প্রভাবিত করেছিল এবং মন্টেস্কু রচিত দুটো বিখ্যাত গ্রন্থও ছিল। এই গ্রন্থগুলো এখানে পাবে। কি ছিল না দ্য স্পিরিট অফ লজ, আরেকটা কি দ্য পার্সিয়ান লেটারস। কি বললাম, এই যে পাতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। কি বললাম, দ্য স্পিরিট অফ লজ আর দ্য পার্সিয়ান লেটারস ছিল তার দুটো গ্রন্থ। এছাড়াও আরও কিছু দার্শনিক ছিলেন যার মধ্যে আমরা বলতে পারি যে রুশোর কথা। রুশোও অনেক সময় প্রশ্ন আসে যে রুশো কেন বিখ্যাত ছিল, তার লেখা দুটো গ্রন্থ এই জায়গাটার মধ্যেই কিন্তু তোমরা এগুলো পাবে। ওকে, এটা একটু পড়ে নিও, আমি আর পড়ালাম না, আমি ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রুশো সম্বন্ধে আমরা কি বলতে পারি না রুশো ছিলেন ফরাসি বিপ্লবের আগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক বলতে পারি। ওকে, তার লেখা দুটো গ্রন্থের মধ্যে আমরা বলতে পারি কি না সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে, যেটা সামাজিক চুক্তি আমরা বলতে পারি। আর একটা কি ছিল না অরিজিন অফ কি না ইকুয়ালিটি, অরিজিন অফ ইকুয়ালিটি। এবার রুশো তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট যে গ্রন্থটা আছে সেটাই বলে গেছিল জনগণের ইচ্ছা অনুযায়ী রাজা তার শাসন ক্ষমতা কিন্তু পেয়েছে। রাজা স্বৈরাচারী যদি হয়ে ওঠে তাহলে এই চুক্তি অমান্য করলে কি হবে না প্রজা তাকে সিংহাসনচ্যুত কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো রাজা প্রজার জনগণের ইচ্ছা অনুযায়ী এক চুক্তির মধ্যে দিয়ে কি হয়েছিল না রাজ্য শাসন পেয়েছে বা রাজশাসন পেয়েছে। রাজা যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে প্রজারা তাকে সিংহাসনচ্যুত করতে পারে। ঠিক আছে, এছাড়া আমরা আরও পাবো কি না আমরা আরেকটু পড়বো সেটা ভলতেয়ার সম্বন্ধে। ভলতেয়ার কে ছিল, আমরা বলতে পারি ভলতেয়ার ছিল হচ্ছে একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক আর দার্শনিক ছিল। তার লেখা দুটো গ্রন্থ আমরা কি বলতে পারি না কাঁদিত একটা আছে, আরেকটা হচ্ছে ফিলোসফিক্যাল লেটার্স, তার লেখা দুটো গ্রন্থ। ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বে। এছাড়া আমরা এখান থেকে পাবো হচ্ছে কি না ডেনিস দিওরো অ্যান্ড আমরা বলতে পারি দ্য অ্যালেনবার্ট কেন বিখ্যাত। ওকে, ডেনিস দিওরো অ্যান্ড অ্যালেনবার্ট কেন বিখ্যাত এটা আমরা পাই। এটা আমরা কি বলতে পারি না ডেনিস দিওরো আর দ্য অ্যালেনবার্ট ছিলেন কে না বিপ্লবের যে আগের সময় মানে ফরাসি বিপ্লবের যে আগের সময়, সেই আগের সময়ে দুজন খুব বিখ্যাত পণ্ডিত ছিল। ওকে, এরা সেই সময় পণ্ডিতদের যে সহযোগিতায় 35 খণ্ডের বিশ্বকোষ রচনা করেছিল। ঠিক আছে, এরা কি করেছিল না বিভিন্ন পণ্ডিতের সহযোগিতায় 35 খণ্ডের বিশ্বকোষ এরা রচনা করেছিল। ওকে, নেক্সট আরেকটা কথা জেনে রাখো সেটা হচ্ছে কি না এই যে রুশো ছিল, রুশোকে কিন্তু কি বলা হতো না ফরাসি বিপ্লবের জনক বলা হতো। ঠিক আছে, রুশোর যে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটা ছিল বা বইটা ছিল, এই গ্রন্থতে কিন্তু ফরাসি বিপ্লবের বাইবেল বলা হতো। এই গ্রন্থকে কি বলা হতো ফরাসি বিপ্লবের বাইবেল বলা হতো। তাহলে কি বললাম দুটো কথা, সেটা হচ্ছে ফরাসি দার্শনিক রুশো কে ছিল না ফরাসি বিপ্লবের জনক ছিল, আর তার যে সোশ্যাল কন্ট্রাক্ট বইটা ছিল গ্রন্থটা ছিল সেই গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হতো। নেক্সট কি বলেছে দেখো, বলছে ফরাসি অর্থনীতির নীতির বিরোধিতা। এখানে বলেছে অষ্টদশ শতকে ফ্রান্সের সরকারি অর্থনীতির নীতিগুলি ছিল জনস্বার্থ বিরোধী। তাই সরকারের আর্থিক নীতিগুলো কঠোরভাবে সমালোচিত হয়। এই সময় ফ্রান্সের ফিজিওক্র্যাটস ফিজিওক্র্যাটস নামে এক অর্থনীতিবিদ গোষ্ঠীর উদ্ভব হয়। এই গোষ্ঠীর নেতা ছিলেন অর্থনীতিবিদ কুয়েসনে। এই গোষ্ঠীর অন্য সদস্যরা ছিলেন কি না তুর্গো, মিরাবো, নেমুর, গুর্নে প্রমুখ। ওকে, এই সকলকেই কি বলা হতো, এই সকলকেই ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের চিন্তার দ্বারা প্রভাবিত ছিল। এরা সকলেই কি ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের চিন্তার দ্বারা প্রভাবিত ছিল। ঠিক আছে, অর্থনীতিবিদ কুয়েসনে তার
ডিয়াবলো, আচ্ছা, ইকোনমিক আর কি, সরি, ডিয়াবলো ইকোনমিক গ্রন্থে তার আর্থিক ভাবনা তুলে ধরেন। ক্যানে ও অন্যান্য ফিজিওক্যাটস সদস্যরা আর্থিক ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগকে স্বাগত জানায়। তারা অর্থনীতির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের, জাস্ট আ সেকেন্ড, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরোধিতা করে ও ফরাসি সরকারের শুল্ক নীতির সমালোচনা করেন। তারা দাবি জানিয়ে বলেন যে ভূমি হলো সম্পত্তির উৎস, তাই ফ্রান্সের ভূমির সমস্ত মালিককেই কর দিতে হবে। এবার আমি এই ডিসকাশনটা করে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, সবার আগে আমরা জানবো কি ফিজিওক্যাটস কাদের বলা হয়। আমাদের অনেক সময় প্রশ্ন আসে ফিজিওক্যাটস কাদের বলে। আমরা বলতে পারি যে ফ্রান্সের বিপ্লবের পূর্বে ফ্রান্সের এক শ্রেণী যে অর্থনীতিবিদ তার আবির্ভাব ঘটে, যারা অবাধে ব্যবসা বাণিজ্য করত। বেসরকারি যে শিল্প প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের পক্ষপাতী তারা ছিল। তাদেরকেই আমরা বলতে পারি কি না ফিজিওক্যাটস বলি। কি বললাম আমি? তাদেরকেই আমরা ফিজিওক্যাটস বলি। এই মতবাদের প্রবক্তা কে ছিল? এই মতবাদের প্রবক্তা ছিল কুয়েসনে, আর আমরা বলতে পারি এরা অ্যাডাম স্মিথ প্রমুখ। ঠিক আছে, তাহলে কুয়েসনে আর অ্যাডাম স্মিথের নাম দুটোই আমি দিলাম, কারণ এই দুটো ইম্পর্টেন্ট। এই যে অর্থনীতিবিদরা, এরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগকেই তারা স্বাগত জানিয়েছিল এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের এরা কিন্তু বিরোধিতা করেছিল। ক্লিয়ার? বোঝা গেল? আর এই যে ফিজিওক্যাটস ছিল, এদের মতবাদের কিছু মূল কথা ছিল, ঠিক আছে, যেটা আমরা বলতে পারি। যেমন ধরো, এই মতবাদে বলা হতো যে মানুষ নিজেই তার যে স্বার্থ রক্ষা সবচেয়ে বড় বিচারক। কি বললাম? এই মতবাদে সাধারণত বলা হতো যে মানুষ নিজেই তার স্বার্থ রক্ষার সবচেয়ে বড় বিচারক। মানুষের অর্থনৈতিক কাজে সরকারের নিয়ন্ত্রণ করাটা সেটা ঠিক নয়, সেটা অন্যায়। এই মতবাদের মূল কথা হিসাবে আমরা বলতে পারি যে অবাধ বাণিজ্য। এই জন্য এরা কি করতো না, অভ্যন্তরীণ শুল্ক নীতির বিরোধিতা আর খোলা বাজারে যে ব্যবসা বা খোলা বাজার নীতিকে এরা কিন্তু সমর্থন করেছিল। এই যে ফিজিওক্যাটসের যে মতবাদ, সেই মতবাদে বলা হতো কি ভূমি হলো সমস্ত সম্পদের উৎস, তাই প্রত্যেক জমির মালিককেই ভূমিকর দেওয়া উচিত। আর ফ্রান্সের যাজক, অভিজাত, বুর্জোয়া সকলকেই ভূমিকর দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তিনটে কথা বললাম এই মতবাদে। প্রথমটা কি বললাম? মানুষ নিজেই তার স্বার্থ রক্ষার সবচেয়ে বড় বিচারক। মানুষের অর্থনৈতিক কাজে সরকারের নিয়ন্ত্রণ করাটা ঠিক নয় বা অন্যায়। সরি, আরেকটা কি বললাম? আরেকটা আমি বললাম হচ্ছে যে অবাধে বাণিজ্য করা, এর জন্য অভ্যন্তরীণ শুল্ক নীতির বিরোধিতা আর খোলা বাজার নীতিকে তারা সমর্থন করেছিল। ঠিক আছে, আরেকটা বললাম কি না, বললাম জমির ওপর সমস্ত সম্পদ, মানে জমি হলো সমস্ত সম্পত্তির উৎস আমরা বলতে পারি, আর প্রত্যেক মালিককেই ভূমিকর দেওয়া উচিত, সেটা ফ্রান্সের যাজক হোক, অভিজাত হোক, বুর্জোয়া হোক, যে কেউ হোক। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আমাদের বলেছে জনমত গঠন। এই জনমত গঠনে কি বলেছে একটু দেখব। বলছে দার্শনিক ও অর্থনীতিকের পাশাপাশি কি বলেছে, জ্যাকোবিন, আচ্ছা, জিওন্ড্রিস্ট আর প্যাট্রিয়টিক, আচ্ছা, হেবার্টিস্ট, ল্যান্ড প্রভৃতি দল ফ্রান্সের সামাজিক ক্ষমতা বন্টনের বৈষম্য ও সম্পদ বন্টনের আসম্যের বিরুদ্ধে সরব হন। সামাজিক ক্ষমতা বন্টনের বৈষম্যের বিরুদ্ধে। এই পয়েন্টে কি বলছে দেখো, বলছে মন্টেস্কিউ তার পার্সিয়ান লেটার্স গ্রন্থে ফ্রান্সের সমসাময়িক যে সমাজ ব্যবস্থার কঠোর সমালোচনা করে। দার্শনিক রুশোও নতুন সমাজ গঠনের সমর্থনে জনগণ গড়ে তোলে। রুশো তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে সামাজিক বৈষম্যের জন্য স্বৈরাচারী ফরাসি সরকারকেই দায়ী করেছিলেন। তিনি তার ডিসকোর্সেস অন দ্য অরিজিনস অফ ইনইকুয়ালিটি গ্রন্থে সামাজিক বৈষম্যের যে মূল কারণগুলো সেটা কিন্তু তুলে ধরেছিলেন। কোন বইটা? নামটা ইম্পর্টেন্ট, ডিসকোর্সেস অন দ্য অরিজিনস অফ ইনইকুয়ালিটি গ্রন্থে। ঠিক আছে, আচ্ছা, রুশো বলেন মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু মানুষ সর্বত্রই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। মানুষের কর্তব্য সেই শৃঙ্খলা ছিঁড়ে জন্মগত স্বাধীনতা সত্তা অর্জন করা। তাহলে
আমরা কি বুঝলাম এখান থেকে, যে আমরা বুঝলাম যে দার্শনিক রুশো কি হয়েছিল না সামাজিক গঠনের সমর্থনে জনমত গড়ে তোলে। রুশো তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে কি বলেছিল, সামাজিক বৈষম্যের জন্য যে স্বৈরাচারী ফরাসি সরকারকেই তিনি দায়ী করেছিলেন। তিনি তার ডিসকোর্সেস অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি যে গ্রন্থ, সেখানে সামাজিক বৈষম্যের কারণগুলো সেখানে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন স্বাধীনতা সেটা হচ্ছে মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, স্বাধীনতা তার জন্মগত অধিকার, কিন্তু মানুষ সমস্ত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রয়েছে। মানুষের কর্তব্য সেই শৃঙ্খলকে ছিঁড়ে ফেলে জন্মগত স্বাধীন সত্তা অর্জন। এরপরে দেখো আসছে অভিজাতদের, এই জায়গাটা পয়েন্ট দেখো, অভিজাতদের তরফে রাজার বিরোধিতা। এই যে পয়েন্টটা, এটা এখান থেকে এতটা, এটা একটু নিজেরা পড়বে, আমি এর ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো এইটা যেটা রয়েছে আমাদের, এটা আমাদের কি দিয়েছে না, যে অভিজাতরা যে বিদ্রোহ করেছিল, এটা থেকে আমরা জানতে পারবো যে আমাদের যদি বলে অভিজাতরা কেন বিদ্রোহ করেছিল, এখানে দেখতে পাবে যে অভিজাতরা বিপ্লবের সূচনা করে বা বিদ্রোহ করেছিল, ঠিক আছে? এর পিছনে কিছু রিজন ছিল, তো সেটাই এখানে আলোচনা আছে, আমি একটু বলে দিচ্ছি। তো এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যে অভিজাতরা কেন বিদ্রোহ করেছিল। বেসিক্যালি আমরা বলতে পারি কি না, ষোড়শ লুই 1774 খ্রিস্টাব্দে রাজা হওয়ার পর তিনি খেয়াল করেন যে ফ্রান্সের যে রাজকোষ সেটা একেবারেই নিঃস্ব বা শূন্য, নেই আর মধ্যে কিছু, ঠিক আছে? তিনি যে তুর্গো, নেকার, তারপরে ব্রিয়া প্রমুখ যে অর্থনীতিবিদ সেখানে তিনি নিয়োগ করেন, এবং এই যে অর্থনৈতিক যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেটাকে তিনি সমাধান করার চেষ্টা করেন, ঠিক আছে? চেষ্টা করলে কি করে না, অভিজাতরা এর বিরুদ্ধে কিন্তু বিরোধিতা তখন শুরু করে বা বিরোধিতা করে। ওকে, অভিজাতদের বিরোধিতার ফলে রাজা বাধ্য হয়ে তাদের হাত থেকে আইন এবং কর সংক্রান্ত অধিকারগুলো সমস্ত নিয়ে নেয়। ওকে, এর ফলে ফ্রান্সের নানা স্থানে কি হয় না, বিদ্রোহের সৃষ্টি হয়। ওকে, ষোড়শ লুই আমরা বলতে পারি যে পার্লামেন্টের কয়েকজন সদস্যদের আচরণে উত্তক্ত হয়ে গেছিল। উত্তক্ত হয়ে তিনি কি করেন না, নিজের যে ভাই সেটা হচ্ছে ডিউক অফ, নাম ছিল ডিউক অফ অর্লিয়েন্স, ওকে, অর্লিয়েন্স সহ তিনি 3 জন সদস্যকে নির্বাচিত করেন। এবার অভিজাতরা যে অর্থমন্ত্রী যে ব্রিয়ার ছিল, সেই ব্রিয়ার যে কর আদায় সংক্রান্ত কয়েকটা প্রস্তাব দিয়েছিল সেগুলো তারা মেনে নিয়েছিল। স্ট্যাম্প কর, ভূমি করের প্রস্তাব কিন্তু তারা বাতিল করে দিয়েছিল, ঠিক আছে? অভিজাতরা তারা দাবি করেন যে একমাত্র স্টেট জেনারেল কর আরোপের অধিকার আছে, মানে স্টেট জেনারেলেরই কিন্তু কর আরোপ করার, ঠিক আছে, মানে দেওয়ার অধিকার রয়েছে। এবার ষোড়শ লুই পার্লামেন্টের কয়েকজন যে সদস্য, সেই সদস্যের আচরণে অত্যন্ত উত্তক্ত হয়ে যায়, মানে প্রচণ্ড রেগে যায়, এবং গিয়ে নিজের যে ভাই ডিউক ছিল, ডিউক অফ অর্লিয়েন্স ছিল, সেই অর্লিয়েন্স সহ আরও 3 জন সদস্যকে নির্বাচিত করে। তাতে পার্লামেন্ট যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ হয়ে যায় এবং অভিজাতরা রাজার বিরুদ্ধে কয়েকটা আইন পাশ করে। ইচ্ছামতো নাগরিকদের গ্রেফতার, বিচারকদের অপসারণ প্রভৃতি বিষয়ে রাজার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা তারা কিন্তু হস্তক্ষেপ করে বা নিয়ে নেয়। ওকে, এবার বিদ্রোহের যে সূচনা হিসাবে আমরা বলতে পারি রাজা পার্লামেন্টের যে মুলতবি করলে তার বিরুদ্ধে অভিজাতরা বিদ্রোহ শুরু করেছিল। রাজার বিরুদ্ধে অভিজাতদের বিদ্রোহের ফলে আমরা বলতে পারি যাজক আর বুজ্জরাও কিছু হয়েছিল না, সেখানে সামিল হয়ে গিয়েছিল। ওকে, ফলে অভিজাতর বিদ্রোহের যে গণবিদ্রোহ সেটা আমরা বলতে পারি, অভিজাত বিদ্রোহ একটা গণবিদ্রোহ আকার ধারণ করেছিল। পার্লামেন্ট আর প্রাদেশিক সভা এই বিদ্রোহকে যথেষ্ট পরিমাণে সমর্থন জানিয়েছিল। এই অভিজাত বিদ্রোহ থেকেই কিন্তু আমাদের 1789 খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লব, সেই ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল কিন্তু। ওকে, বুর্বোর রাজতন্ত্রের বিরুদ্ধে অভিজাতদের বিদ্রোহ ছিল কিন্তু সেই সময় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে আমরা দেখতে পারি, ঘটনা হিসাবে আমরা বলতে পারি। রাজা শেষ পর্যন্ত বিদ্রোহীদের কাছে কি হয়েছিল না, নথি স্বীকার করতে কিন্তু বাধ্য হয়েছিল। ওকে, সুবিধাভোগী শ্রেণী, যেটা আমরা বলতে পারি শ্রেণী, রাজার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় আর বুর্জোয়াদের সমর্থনে অভিজাত বিদ্রোহ রাজবিরোধী আন্দোলনে কিন্তু প্রতিফলিত হয়েছিল। ওকে,
অভিজাতরা বিদ্রোহের চাপে রাজা যে স্টেট জেনারেলের যে অধিবেশন সেটা অধিবেশন কিন্তু ডাকতে বাধ্য হয়েছিল, মানে অভিজাত বিদ্রোহের চাপে ওকে রাজা কি করেছিল না স্টেট জেনারেল অধিবেশন ডাকতে বাধ্য হয়েছিল। ফলে রাজার যে স্বৈরাচারী রাজতন্ত্রের মর্যাদা সেটা মর্যাদা খানিকটা ক্ষুণ্ণ হয়েছিল বলে আমরা বলতে পারি। ওকে, রাজার ঐশ্বরিক ক্ষমতা সেটা যথেষ্ট পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল। ওকে, তো এইভাবে আমরা একটু অভিজাত বিদ্রোহটা বলতে পারি। আমি বড় প্রশ্ন যখন লেখাবো তখন আমি আরো ভালো করে লিখিয়ে দেবো। হলো, ক্লিয়ার হয়েছে? এরপরে আসছে হচ্ছে বাস্তিলের পতন, এটা নিয়ে আমি নেক্সট ডে আলোচনা করব। এখন এতটা পড়লাম আমরা, এখানে অনেকগুলোই প্রশ্ন পেয়েছি, তো এগুলো একটু দেখে নিও এটা। আর আমি এখন একটু ছোট প্রশ্ন দিচ্ছি, এগুলো ভালো করে পড়। লাস্টে শেষ করার আগে একটাই কথা আমি বলবো, সেটা হচ্ছে আমাদের যে অভিজাত বিদ্রোহটা ছোট্ট করে আমাদের মনে রাখার একটাই পয়েন্ট আমি বলছি, সেটা হচ্ছে ধরো অভিজাত বিদ্রোহটা কি, অভিজাত বিদ্রোহটা কেন হয়েছিল, কি জিনিসটা কি না অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোড়শ লুই 1788 খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতবি করেন এবং সকল সম্প্রদায় থেকে কর আদায়ে উদ্যোগী হন। এতে ক্ষুব্ধ হয়ে যে সুবিধাভোগী অভিজাত শ্রেণী সেটা রাজার বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করে। ঠিক আছে, এই যে ঘটনা, বিদ্রোহের যে সূচনাটা করেছিল এই যে ঘটনা, এটাই হচ্ছে অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব নামে পরিচিত, নাথিং এলস, আর কিছু না। এটা এখানে প্রশ্নগুলো দেখো। সবার প্রথমে প্রশ্ন, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা অপশন আমাকে দিয়েছে রুশো, ভলতেয়ার, মন্তেস্কু নাকি দিওরো। সঠিক উত্তর আমরা করব হচ্ছে মন্তেস্কু, আনসার হবে মন্তেস্কু। ওকে, নেক্সট পরের প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা আমাকে অপশন দিয়েছে রুশো, দিনেশ দিওরি, অ্যাডাম স্মিথ না ভলতেয়ার। সঠিক উত্তর হবে এটা রুশো। ওকে, এটা আমরা রুশো করব। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে যে টেনিসকোতের শপথ গৃহীত হয়েছিল 1614, 1789 নাকি 1791 খ্রিস্টাব্দে। এটা হবে 1789 খ্রিস্টাব্দ। ওকে, নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে বলেছে বাস্তিল দুর্গের পতন হয় 1789 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি, 21 জানুয়ারি নাকি 14 জুলাই। এটা আমরা করব হচ্ছে 14 জুলাই। সঠিক উত্তর হবে 14 জুলাই। ওকে, নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন আমাকে বলেছে অ্যাসাইনেট হলো এক ধরনের জাল কাগজের নোট, কর নাকি খাবার। এটা হবে হচ্ছে কাগজের নোট। জাস্ট আ সেকেন্ড, এটা করব হচ্ছে কাগজের নোট। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে যাব। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে যে জেকোবিন দলের অন্যতম প্রধান নেতা ছিল ভলতেয়ার নাকি রোবোস্পিয়ার নাকি ষোড়শ লুই। এটা আমরা করব হচ্ছে রোবোস্পিয়ার। নেক্সট পরের প্রশ্ন বলেছে জিরনেন্ট দলের প্রধান নেতা ছিলেন কি না ব্রিশো নাকি রুশো নাকি রোবোস্পিয়ার। দেখো, এটা জিরনেন্ট দলের যে নেতা ছিল এটা ব্রিশো হবে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে জেকোবিন দল ছিল চরমপন্থী, নরমপন্থী নাকি বামপন্থী। জেকোবিন দল ছিল হচ্ছে বামপন্থী, তো সঠিক উত্তর আমরা করব বামপন্থী। এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকেই প্রত্যেকে লাইক শেয়ার করো যাতে নিজেদের ক্লাসের ভিডিও বেশি